মলদ্বার বা মলাশয়ের বিভিন্ন ধরনের রোগ, কোলন ক্যান্সার বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটি পাবলিক হেলথ কনসার্ন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। আজ আমরা এই রোগগুলোর কারণ, তার ট্রিটমেন্ট, প্রিভেনশন এবং সেই সাথে হেলথ সেক্টরগুলোর আসলে কি কি করণীয়, সেই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মলদ্বারের বিভিন্ন ধরনের রোগ এবং তার চিকিৎসা। আর এই বিষয়টি নিয়েই কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। পরিচয় করে দিচ্ছি আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোসাম্মদ বিলকিস ফাতেমা, সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন কৃষ্ণপদ সাহা, সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মলদ্বারের বিভিন্ন ধরনের রোগ এবং তার চিকিৎসা। আমি প্রথমে ডক্টর মোসাম্মদ বিলকিস ফাতেমা আপনাকে দিয়ে শুরু করতে চাই আমাদের আলোচনা, যে মলদ্বারের রোগ বলতে আসলে কি বোঝায় এবং সেই সাথে জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রাদুর্ভাবটা আসলে কেমন। অ্যাকচুয়ালি মলদ্বারের রোগ বলতে আমরা বুঝি মলাশয়ের শেষ ভাগ এবং পায়ুপথ যেটা, এবং পায়ু যেখান দিয়ে আসলে মল ত্যাগ করি, আমরা ব্যাক প্যাসেজ বলি। এই জায়গাগুলোতে যে রোগগুলো হয় সেগুলোকে আমরা সাধারণত মলদ্বারের রোগ বা পায়ুপথের রোগ বলি। বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইডে যদি বলেন যে এই রিজনের রোগ ব্যাধিগুলো অনেক বেশি, এবং আমাদের দেশে তো অলরেডি মিথ, আমাদের দেশে না ওয়ার্ল্ড ওয়াইড একটা মিথই আছে যে মানে পায়খানার রাস্তায় কোনো অসুখ মানে হচ্ছে সেটা পাইলস। তো পাইলস হলে সেটা কখনো ভালো হয় না, আবার পাইলস চিকিৎসা করলেও ভালো হয় না। একবার যদি পাইলসের চিকিৎসা করি তাহলে পায়খানা ধরে রাখতে পারি না, বিভিন্ন ধরনের মিথ আছে। হ্যাঁ, অনেকে বলে যে মলদ্বার দিয়ে রক্ত যাওয়া, আগেকার দিনের লোকজন বলতো যে এটা নাকি সৃষ্টিকর্তার অভিশাপ। তো সব কিছু মিলে আসলে যেটা কথা, কমন কথা, সেটা হচ্ছে এটা তো ব্যাক প্যাসেজ, এখান দিয়ে আমাদের মল ত্যাগ করতে হয়। এখানে বিভিন্ন ধরনের ছোটোখাটো সমস্যা থেকে শুরু করে অনেক বড়, এমনকি ক্যান্সারও হতে পারে। আচ্ছা, যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি যে এটার পরিসংখ্যানটা আসলে কেমন অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি? আসলে সাধারণ রোগগুলো যেগুলো পায়ুপথের ক্যান্সার ছাড়া, সেগুলো হচ্ছে যেমন অ্যানাল ফিশার, সবচেয়ে কমন রোগ। আমরা যেটা পায়খানার রাস্তা কোনো রোগ হলে মনে করি পাইলস, কিন্তু পাইলস হচ্ছে আলাদা একটি এন্টিটি, আলাদা রোগ। ফিস্টুলা হয়, পলিপ হয়, বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন হয় মলদ্বারের মুখে, চুলকানি হয় মলদ্বারের মুখে। এছাড়াও ক্যান্সার তো হতেই পারে, যদিও আমাদের দেশে ওরকমই স্ট্যাটিস্টিক্যালি ডাটা নেই। তারপরেও বলা হয় যে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 2 থেকে 3 জন এই মলাশয় এবং মলদ্বারের মুখে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। আচ্ছা, ডক্টর কৃষ্ণপদ সাহা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপা যেমনটি বলছিলেন যে আসলে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রতি 3 জনের মধ্যে 1 জন এই মলাশয়ের ক্যান্সার বা কোলন ক্যান্সার আক্রান্ত হচ্ছে। একটু জানবো যে এই যে সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা যদি আগের 10 বছরের সাথে তুলনা করি, এই বৃদ্ধি পাওয়ার পেছনে আসলে কারণগুলো কি কি? আপনি ঠিকই বলেছেন যে মলদ্বারের বা মলাশয়ের ক্যান্সারের পরিমাণ কিন্তু দিন যাচ্ছে এবং বাড়ছে, ওয়ার্ল্ড ওয়াইড বাড়ছে, সেই সাথে কিন্তু বাংলাদেশেও এর প্রাদুর্ভাব কিন্তু খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। ইভেন আমরা আগে বলতাম যে বয়স বৃদ্ধির সাথে ক্যান্সারের, কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে, কিন্তু এখন আমরা বলছি যে তরুণদের মানে অল্প বয়সেও কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এগুলো অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের লাইফস্টাইলের পরিবর্তন। আমরা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা যে সমস্ত খাদ্যাভ্যাসও কিন্তু আমাদের আধুনিকতায় ভরে যাচ্ছে। আমরা এখন বাইরের খাবার বেশি খাই, সবজি আঁশ জাতীয় খাদ্য কম খাই, ফাস্ট ফুড আমরা বেশি খাই, লাল মাংস আমরা বেশি খাই। এগুলো একটা অন্যতম কারণ তরুণ বয়সে বা ক্যান্সার হয় এবং ক্যান্সারের প্রাদুর্ভাবটা বেড়ে যাওয়ার। আরও কিছু যেগুলো কারণ আছে সেগুলো জেনেটিক বা বংশগত কিছু কারণ আছে, এগুলোর জন্যও কিন্তু ক্যান্সার হয়। তবে প্রাদুর্ভাব বাড়ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে। আচ্ছা, একটা সময় কিন্তু আমরা দেখতাম যে যারা একটু বয়স্ক অথবা 50 বছরের ঊর্ধ্বে, 60 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরই একমাত্র কোলন ক্যান্সার হতে দেখা যেত। বাট এখন ইয়াং জেনারেশন যারা, তাদেরও কিন্তু এই কোলন ক্যান্সার হচ্ছে। এবং আপনি যে কারণগুলোর কথা বলেন যে আনহেলদি লাইফস্টাইল, এটা হচ্ছে মূল কারণ। আমরা যদি একটু পার্শ্ববর্তী দেশের কথা যদি চিন্তা করি যে সেখানে এই কোলন ক্যান্সার যখন হয়
তার আগে তো নিশ্চয়ই কিছু শনাক্তকরণের জন্য অনেক ধরনের টেস্ট করার দরকার হয়। বাংলাদেশেও কি এই ধরনের টেস্টের ব্যবস্থা আছে কিনা? আপনি ঠিকই বলেছেন, অনেক দেশে বা উন্নত দেশেও কিন্তু মানে কোলন ক্যান্সার বা কলোরেক্টাল ক্যান্সার এটা লক্ষণ নির্ণয়ের আগেই মানে উপসর্গ দেখা দেওয়ার আগেই এই কোলন ক্যান্সার হচ্ছে কিনা বা হতে পারে কিনা এর কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এটাকে আমরা স্ক্রিনিং প্রোগ্রাম বলি। তো বহির্বিশ্বের সাথে কিন্তু আমরাও এই স্ক্রিনিং প্রোগ্রামগুলো এখন করছি। যে স্ক্রিনিং প্রোগ্রামটা কি, যে কারো ক্যান্সারের লক্ষণ দেখা দেওয়ার আগেই আমরা যাতে বুঝতে পারি যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এটা হচ্ছে স্ক্রিনিং। এটা আমরা বিভিন্নভাবে করে থাকি এবং এটা ব্যাপারে আমাদের ব্যাপক গণসচেতনতা এবং আমাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে। যেমন রক্তের পরীক্ষাও আছে, আবার মলের পরীক্ষা আছে, আবার কোলোনোস্কোপিও আছে। এই সমস্ত বিভিন্ন পরীক্ষা দিয়ে কিন্তু বহির্বিশ্বের সাথে আমাদের দেশেও কিন্তু এই স্ক্রিনিং প্রোগ্রামটা চালু আছে এবং ক্যান্সার লক্ষণ দেখা দেওয়ার আগেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস করতে পারছি যে তার ক্যান্সারের ঝুঁকি বা সম্ভাবনা আছে কি না। আচ্ছা, যেহেতু আপনি স্ক্রিনিং এর কথা বলেন, বিভিন্ন টেস্টের কথা বলেন এবং বলছিলেন যে কিছু লক্ষণ থাকলে লক্ষণগুলো একটু ম্যামের কাছে একটু জানতে চাইবো যে আসলে কি কি ধরনের লক্ষণ থাকলে প্রাথমিক অবস্থায় তিনি ধারণা করতে পারেন যে তার মলদ্বারের বিশেষ কোনো আসলে একটা রোগ হয়েছে। নুসরাত, তার আগে আমি একটু স্ক্রিন নিয়ে ডাক্তার কৃষ্ণপদের সাথে সামান্য কিছু যোগ করতে চাই। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বয়স, ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ এদের কিছু আছে যে 45 বছর বা তদূর্ধ্ব বয়স হলে ওনারা ন্যাশনাল ওনাদের প্রোটোকল আছে যে প্রত্যেক পেশেন্টের কোলন এবং রেকটাল ক্যান্সার স্ক্রিনিং করবে। তো আমাদের দেশে কিন্তু এরকম ন্যাশনাল কোনো প্রোটোকল আসলে নেই, ফ্যাক্ট। তো আমরা যারা এখন এই সাবজেক্টে এসেছি তারা চেষ্টা করি আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসেন তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে যে আপনি কোলোনোস্কোপি করুন, স্ক্রিনিং করুন। কোলোনোস্কোপি বা স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা এভাবেও বলি যে কোলন এবং রেকটাল ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রতিরোধ করা সম্ভব। কোলোনোস্কোপি করতে লোকজন ভয় পায়, কিন্তু একদিনের অসুস্থে কিন্তু আপনাকে মোটামুটি 8 থেকে 10 বছরের নিশ্চয়তা দিবে। যাই হোক, আপনি যে কোশ্চেনটি আমাকে করেছিলেন উপসর্গ নিয়ে, উপসর্গগুলোর মধ্যে আসলে বেশিরভাগ ক্ষেত্রে কোলন এবং রেকটাল ক্যান্সারে যা হয় সেটা হচ্ছে কোনো উপসর্গ থাকে না প্রাথমিক পর্যায়ে। এছাড়া যেটা হতে পারে যে মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে এবং ঘন ঘন পায়খানা হতে পারে। এমন হতে পারে যে আপনার পায়খানা আপনার একরকম ছিল এতদিন, হঠাৎ করে সেটা পরিবর্তন হয়ে গেল, হয় কোষ্ঠকাঠিন্য না হয় বারবার লুজ মোশন হতে থাকলো। ব্যথা হতে পারে মলদ্বারে, চুলকানি হতে পারে। মোটামুটি এইগুলোই, বা একদম অ্যাডভান্স স্টেজে যখন আসে তখন অনেকে নালী বন্ধ হয়ে যায়, পায়খানা করতে পারে না, পেট ফুলে যায়, জন্ডিস নিয়েও আসতে পারে একদম শেষ পর্যায়ে। বিভিন্ন ধরনের উপসর্গ আসলে নিয়ে আসে রোগীরা। আচ্ছা, এই যে আপনি বললেন যে কনস্টিপেশন হতে পারে, কারো ক্ষেত্রে একটু লুজ মোশনের মতো হতে পারে, অর্থাৎ কম বেশি এই দুটো প্রবলেমে থেকে থাকে। পাশাপাশি ব্লিডিং হওয়ার কথা আপনি বলছেন, তো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই প্রবলেমগুলোর পাশাপাশি তাদের মলদ্বারের জায়গায় কিছুটা মাংসপেশি বেড়ে যায়, যেটাকে সবাই পাইলস মনে করে এবং পাইলস হিসেবেই কিন্তু তারা অনেক সময় ডাক্তারের পরামর্শ না নিয়ে ফার্মেসি থেকে বা কবিরাজ এদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে। এই বিষয়ে আপনার মতামতটা কি? হ্যাঁ, খুবই দুঃখজনক। আমাদের দেশে এখন কিন্তু আসলে ডাক্তার অনেক আছে, ইভেন মহিলা ডাক্তারও আছে। যেহেতু প্রাইভেট পার্টস, আমাদের দেশের মহিলারা পুরুষ ডাক্তারের কাছে যেতে চায় না। এখন কিন্তু একজন এমবিবিএস ডাক্তারকে দেখালে উনি বলে দিতে পারবে যে ওনার কি চিকিৎসা হবে এবং কোনো স্পেশালিস্টের কাছে যাওয়ার দরকার আছে কিনা। তারপরেও দুঃখজনক, কারণ হয়তো প্রান্তিক লেভেলে আমরা সেইভাবে স্বাস্থ্যসেবাটা পৌঁছাইতে পারিনি, যার কারণে কবিরাজের কাছে যায় আমাদের দেশের মানুষ। এবং যেখানে হার্বাল বা করোসিভ অ্যাপ্লাই করে প্রতিদিনই আমি একটা দুটো করে পেশেন্ট পাই যারা এই করোসিভ অ্যাপ্লিকেশনের ফলে ওই জায়গাটা পুড়ে যায়। এবং অনেক সময় এরকম হয় যে মলদ্বার সংকুচিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আমাদের স্থায়ীভাবে পেট দিয়ে পায়খানার রাস্তাও বের করে দিতে হয় এইসব রোগীদেরকে। আচ্ছা, তো আপনাদের মাধ্যমেও আসলে সাধারণ মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডাক্তারের কাছে যান, যিনি আপনার মলদ্বারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করে আপনাকে সঠিক উপদেশ দিতে পারবে যে আসলে আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে কিনা। না থাকলে ঠিক আছে, আপনি জানলেন যে এটা ফিশার বা পাইলস থেকে আসলে কখনো ক্যান্সার হয় না। কোলন এবং রেকটাল ক্যান্সার টোটালি আলাদা এবং এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পলিপ থেকে হয়।
তো আমরা এই জন্যই বলি যে যদি আগে ভাগে পলিপ আমরা শনাক্ত করতে পারি, ওই পলিপটা কেটে ফেলা মানেই হচ্ছে আমি কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারটাকে প্রতিরোধ করলাম। আচ্ছা, এই যে পলিপের কথা বলেন যে পলিপ থেকে কিন্তু ক্যান্সার হতে পারে, সেটি সম্পর্কে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। আমি ডক্টর কৃষ্ণপদ শাহ আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে স্ক্রিনিংয়ের বিষয়টি যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনার কাছে একটু বিস্তারিত আমি শুনতে চাই যে স্ক্রিনিংটা আসলে কত বছর বয়স থেকে আসলে শুরু করা উচিত? আসলে স্ক্রিনিং মানে কি? স্ক্রিনিং মানে একটু আগে আমি বললাম বা ডাক্তার বিলকিস আপাও বললেন যে স্ক্রিনিং হচ্ছে যে ক্যান্সারের লক্ষণ দেখা দেওয়ার আগেই ক্যান্সার আছে কিনা সেটা ডিটেকশন করা বা নির্ণয় করা। তো কারা ঝুঁকিতে থাকে, এখন যারা ঝুঁকিতে থাকে তাদেরকেই কিন্তু আমরা স্ক্রিনিং এটা করি। তো ঝুঁকিতে কারা আছে? ঝুঁকিতে এখন তো আমি একটু আগেই বললাম যে অল্প বয়সেও কিন্তু ক্যান্সার হচ্ছে, ফলে এরাও কিন্তু ঝুঁকিতে। সবাই আমরা সাধারণ জনগণ সবাই কিন্তু ঝুঁকিতে। তার মধ্যে বেশি ঝুঁকি কারা? যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ক্যান্সারের, যাদের বাবা মা ভাই বোন বা মাসে এরকম ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি রিলেটিভ যাদের ক্যান্সার পারিবারিক ইতিহাস আছে, তারা কিন্তু অত্যাধিক ঝুঁকিতে থাকে। তাদের অল্প বয়স হলেও তাদেরকে আমরা স্ক্রিনিং করি। আর কাদেরকে করি? যাদের আমরা এখন আগে বলতাম যে কলোরেক্টাল ক্যান্সার 50 ব্যক্তিদের বেশি হয়, এখন আমরা বলি 45 বেশি ব্যক্তিদের বেশি হয়। তাহলে 45 হলেই কিন্তু আমরা তাদেরকে স্ক্রিনের আওতায় আনি। বাইরের দেশে আপা একটু আগেই বললেন যে বাইরের দেশে একদম প্রোটোকল আছে, একদম প্রোগ্রাম আছে স্ক্রিনিং, আমাদের দেশে নাই, কিন্তু আমরা সীমিত আকারে এই স্ক্রিনিংগুলো করছি। এখন কী দিয়ে স্ক্রিনিং করি? স্ক্রিনিং খুবই সিম্পল, আমরা খুব ইনভেসিভ নন ইনভেসিভ আকারে কিছু ব্যাপার আছে, অনেকগুলো পরীক্ষা আছে। তার মধ্যে কমন যেগুলো আমরা করি, স্টুল পরীক্ষা। ওবিটি সিম্পল, স্টুল দিয়ে ওই স্টুলে ব্লাড আছে কিনা এটা আমরা দেখি। বা ফিট একটা পরীক্ষা আছে, আরেকটু স্পেসিফিক পরীক্ষাটা, সেটাও স্টুল দিয়ে করা হয়। খুবই সিম্পল, স্টুল দিলেই কিন্তু এই পরীক্ষাগুলো করা যায়। কোনো ইঞ্জেকশনও দেওয়া লাগে না, কোনো মেশিনের মধ্যেও যাওয়া লাগে না, কোনো মেশিন দিয়েও কিন্তু করা লাগে না। ফলে এটা আমরা করে থাকি। এখানে আমরা দেখি যে তার ব্লাড আছে কিনা স্টুলে। যদি ব্লাড থাকে তখন আমরা সন্দেহ করি তার কোনো পলিপ অথবা অ্যাডিনোমা বা টিউমার এই জাতীয় কিছু কোলন অথবা রেকটামে তার আছে বা থাকতে পারে। তখন আমরা যেহেতু আমরা সন্দেহ করছি যে থাকতে পারে, তাহলে আমরা কোলোনোস্কোপি পরীক্ষাটা করি। কোলোনোস্কোপি করে দেখি যে তার পলিপ বা অ্যাডিনোমা বা কী অবস্থায় আছে, সেটা রিমুভ করা যায় কিনা। আমরা যদি সেটা রিমুভ করতে পারি, পলিপ যদি কেটে ফেলতে পারি, অ্যাডিনোমাটাও যদি আমরা কেটে ফেলতে পারি, তাহলে কিন্তু তার ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কিন্তু কমে গেল। তো এটা হচ্ছে স্ক্রিনিং। সুবিধা হচ্ছে এটাই যে ক্যান্সার হওয়ার আগেই, লক্ষণ হওয়ার আগেই আমরা নির্ণয় করতে পারছি এবং তার সেই সমস্যাটা আমরা তাকে সমাধান করে দিতে পারছি, ফলে তার ক্যান্সারের ঝুঁকিটা কমে গেল। এটা হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রাম। আচ্ছা, এই যে স্ক্রিনিং প্রোগ্রামের একটা অংশ হিসেবে আপনারা বললেন যে অনেক সময় সার্জারি করে সেই পলিপটা বা এডিনোমাটা আপনারা সার্জারি করে আপনারা ফেলে দিচ্ছেন। আমি ডক্টর বিলকিস ফাতেমা আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে অনেকের ক্ষেত্রে আমরা শুনে থাকি, বা আমি জানি না আপনি এটা এক্সপ্লেন করবেন আমাদের কাছে, যে এই যে পলিপটা যখন সার্জারি করে ফেলে দেওয়া হয়, সেটি আসলে পরবর্তীতে আবারও হবার কোনো চান্সেস রয়েছে কিনা? ধন্যবাদ নুসরাত। আসলে পলিপ তো একটা হয়, হতে পারে 10টাও হতে পারে, অনেকগুলোও হতে পারে। কিন্তু আমি যেই পলিপটা কেটে ফেলবো সেইটা আর হবে না, কিন্তু আমার কোলন রেকটাম এগুলো তো থেকেই গেল, এখানে আবার নতুন করে পলিপ হতে পারে। তবে বলা হয় যে একটা পলিপ হলো, সেখান থেকে ক্যান্সারে রূপান্তরিত হতে 8 থেকে 10 বছর মিনিমাম লাগে। যার কারণে আমরা কোলোনোস্কোপি যে স্ক্রিনিং করি, যে একটা কোলোনোস্কোপি করলাম রুগী ভালো আছে, আমরা কিন্তু 10 বছর আর করি না বিশেষ কোনো কারণ ছাড়া। তো ধরে নেওয়া হয় যে মানে একটা পলিপ আছে, আরেকটা পলিপ হতে পারে, কিন্তু সাথে সাথে ক্যান্সার হবে এটা খুব কম। বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা ঝুঁকিতে আছে, বেশি ঝুঁকিতে আছে, তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। বা আপনি যেমনটি বলছিলেন যে মলদ্বারের কোনো সমস্যা হওয়া মানেই যে সেটি আসলে ক্যান্সারের দিকে টার্ন করবে এমনটি নয়, কিন্তু ক্যান্সার হওয়ার আগে আসলে আর কোন কোন ধরনের প্রবলেমগুলো সাধারণত সব থেকে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের হয়ে থাকে? হ্যাঁ, আসলে ওই যে বাংলাদেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভান্স স্টেজে ডাক্তারের কাছে আছে, যখন একদম পায়খানা করতে পারে না, পেট ফুলে যায় বা অনেক রক্ত যেতে যেতে পাইলস হিসেবে গ্রামে চিকিৎসা করে যখন এটা অ্যাডভান্স ছড়িয়ে পড়ে, তখন আসলে আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে আসে। পার্টিকুলারলি আমরা এখন ঢাকা মেডিকেলে যেটা দেখি যে আমরা আসলে স্টেজ 1-2 ক্যান্সার পাই না, খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে 3 অথবা 4 স্টেজ ক্যান্সার পাই, কারণ লোকজন আসলে জানেও না যে তার কোলন বা রেকটাল ক্যান্সার হয়েছে। প্রাথমিক পর্যায়ে তো এটার কোনো উপসর্গই থাকে না। অনেকে মনে করে পাইলস হয়েছে। পাইলস আলাদা, ক্যান্সার আলাদা আসলে। কিন্তু ব্যাপারটা এরকম যে মলদ্বারের বা মলাশয়ের যে বা কোলনের যে কোনো রোগের উপসর্গগুলো কিন্তু কাছাকাছি। যেমন পাইলসেও রক্তপাত হয়, আবার এদিকে ক্যান্সারেও রক্তপাত হয়।
রুগী আসলে কনফিউজড হয়ে যায়, কিছু হলেই মনে করে এটা পাইলস হয়েছে। আচ্ছা। ওনার যে একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, তাকে দিয়ে পরীক্ষা করানো উচিত, দরকার হলে পরীক্ষা নিরীক্ষা করা উচিত, এটা আসলে এখন পর্যন্ত আমাদের দেশের লোকজন সবাই বুঝতে পারে না। তো এই যে আপনি বললেন যে দুটো রোগের ক্ষেত্রে কিন্তু রক্তপাত হয়ে থাকে এবং এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে রোগী কিছুটা কনফিউশন হয়ে যায়। সো কনফিউশনটা যেন না হয় এবং সেক্ষেত্রে কি কি করা উচিত সেই বিষয়টা আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আপনি বলছিলেন যে রক্তপাত হওয়াটা কিন্তু দুই ধরনের রোগেরই একটা সাইন এবং সিমটম। সেক্ষেত্রে আসলে সেই রোগীটি কিভাবে বুঝতে পারবে যে না আমার এটি সাধারণ রোগ অথবা সেটি ক্যান্সারের দিকে আসলে টার্ন করছে? এটি আপনার কাছে শোনার পর আমি ডক্টর কৃষ্ণপ্রকাশ আপনার কাছে জানতে চাইবো। দুইটা জিনিস, একটা হচ্ছে নির্দোষ রোগেও ক্যান্সার ছাড়াও রক্তপাত হতে পারে, ক্যান্সারেও রক্তপাত হতে পারে। আমাদেরকে আসলে বুঝতে হবে যে মলদ্বার দিয়ে রক্ত যাওয়াটা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক। অস্বাভাবিক হলে আসলে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা বা প্রয়োজন হলে কিছু পরীক্ষা অন্যান্য ইনভেস্টিগেশন করে এটা দেখবে যে এটা কি আসলে সিম্পল রোগ মলদ্বার বা মলাশয়ের, নাকি এটা খারাপ কোনো কিছু বা ঘা বা ক্যান্সার বা পলিপ। তো আপনি যখন নিশ্চিত হবেন তখন আপনি আপনার লাইফ লিড করতে পারেন, সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারেন। কিন্তু আপনি যদি চিকিৎসকের কাছে না যান তাহলে কিন্তু এটা আসলে আপনি জানতে পারবেন না। আবার মলদ্বারে একটু রক্ত গেলেই ভয় পেয়ে যাবে যে আমার ক্যান্সার হবে, সেটাও না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি আবারও বলছি, বেশিরভাগ ক্ষেত্রে খুব সিম্পল কারণে মলদ্বার দিয়ে রক্ত যায়। তবে রক্তপাত একবার হলেও আপনার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো, প্রাথমিক অবস্থা থেকে আপনারা কোলোনোস্কোপি করতে বলেন রোগীদেরকে? সব রোগীকে না, এটা তো আমরা আসলে ওই যে স্ক্রুটিনাইজ করি, বাছাই করি। একটা হচ্ছে বয়স বা ফ্যামিলি হিস্ট্রি, অথবা দেখা যাচ্ছে যে পাইলস যদি থাকে তাহলে আমরা অনেক সময় মলাশয়ের অগ্রভাগে অনেক সময় পলিপ বা টিউমার থাকলেও পাইলস ডেভেলপ করে, যার কারণে একটা রোগীর পাইলস থাকলে তখন আমরা উপরে কোলোনোস্কোপি অ্যাডভাইস করি। আরেকটা যে উপর থেকে যদি রক্ত আসতেছে, আমাদেরকে পরীক্ষা করে মনে হয় যে না উপর থেকে আসতেছে, এই রক্তটা মলদ্বারের মুখের রক্ত না, তখনও আমরা রোগীকে অ্যাডভাইস করি যে কোলোনোস্কোপি করেন। নুসরাত, আসলে ব্যাপারটা হচ্ছে যে কোলোনোস্কোপি নিয়ে কিন্তু মানুষের অনেক ভয়, অনীহা, সন্দেহ কাজ করে। আর আমাদের দেশে অ্যাভেলেবল ফ্যাসিলিটিস আসলে সব জায়গায় আছে সেরকম না। বাট স্টিল আমি বলবো যে এটা এমন একটা পরীক্ষা যেটা কষ্ট হলেও আসলে দরকার থাকলে করা উচিত। আচ্ছা, কৃষ্ণপ্রকাশ আপনার কাছে একটু জানতে চাইবো, যেমনটি ম্যাম বলছিলেন যে আসলে কোলোনোস্কোপি করার ক্ষেত্রে মানুষের কিছুটা শঙ্কা, কিছুটা ভীতি কাজ করে থাকে। শহরাঞ্চলে যারা কাজ করে তারা কিন্তু বিভিন্ন ধরনের হসপিটালে এই কোলোনোস্কোপি করতে পারছে, সেই সুব্যবস্থাটা রয়েছে। কিন্তু গ্রামীণ অঞ্চলে যারা থাকে তাদেরও কিন্তু মলদ্বারে বিভিন্ন সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আসলে বিকল্প কি পদ্ধতি তারা ব্যবহার করতে পারে বা কি রয়েছে আসলে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে, টেস্ট করার ক্ষেত্রে? আপনি আসলে একটা ভালো বিষয় তুলে আনছেন। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু আসলে আধুনিক চিকিৎসা সেবা থেকে বেশ খানিকটা দূরে আছে। আমরা কিন্তু তাদেরকে এখনও মূল ধারার যে চিকিৎসা পদ্ধতি, যে ব্যবস্থা, তার মধ্যে কিন্তু আমরা আনতে পারি নাই। আমাদের সরকার এবং আমরা যারা চিকিৎসক আছি তারা কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আধুনিক চিকিৎসা যেন প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। এগুলো সরকারের কমিটমেন্ট আছে, সবারই আছে, আমাদের চিকিৎসকদেরও আছে, আমরা চেষ্টা করছি। কিন্তু মলদ্বারের ক্যান্সারের বিষয়টা যদি আমি আসি, মলদ্বারের ক্যান্সার আসলে কোলোনোস্কোপি তো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, ইনভেস্টিগেশন, এটা নির্ণয় করার। তো এটা ছাড়া কিন্তু আগে তো আমাদের মলদ্বারের ক্যান্সার হওয়ার লক্ষণগুলো কি কি সেগুলো দিয়ে তো আমাদের চিকিৎসকদের কাছে আসলে আমরা আগে জানতে চাই যে তার আসলে মলদ্বারের দিয়ে রক্ত যাওয়া বা মলের সাথে রক্ত যাওয়াটা প্রধান একটা উপসর্গ। এর সঙ্গে তো আরও কিছু উপসর্গ আছে, সেটা একটু আগে আমরা জেনেছি ডাক্তার বিলকিস আপার কাছ থেকে। তো আরও কিছু এক্সরে আছে, কন্ট্রাস্ট এনেমা, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলা বা জেলা লেভেলেও কিন্তু এই কন্ট্রাস্ট এনেমা একটা পরীক্ষা আছে, একটা এক্সরে বলা হয়। ওটা একটা ডাই দিয়ে, মলদ্বারের ভিতর দিয়ে একটা ডাই দিয়ে আমরা এক্সরেটা করে থাকি। এটা দিয়ে কিন্তু এই কোলন বা রেকটামের ক্যান্সার নির্ণয় করা সম্ভব, যেটা আগে হতো। তবে আমি সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, কোলোনোস্কোপি পরীক্ষাটা এখন শুধু শহরেই সীমাবদ্ধ না, শুধু রাজধানীতেই সীমাবদ্ধ না, প্রত্যেকটা শহরেই কিন্তু
এই কোলোনোস্কোপি পরীক্ষাটা অ্যাভেলেবেল এবং প্রান্তিক জনগোষ্ঠীর বলা যায় যে কাছাকাছি পৌঁছে গেছে আর কি এই কোলোনোস্কোপি পরীক্ষাটা। আচ্ছা, অর্থাৎ শহর ছাড়া হচ্ছে মফস্বল যে অঞ্চলগুলো রয়েছে, জেলা উপজেলা, সেখানেও কোলোনোস্কোপি করা যাচ্ছে। আরেকটা বিষয় একটু জানতে চাই, অনেকের আছে যে আইবিএস রিলেটেড প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে খুব ঘন ঘন তাদের বাথরুম হবার কারণে, টয়লেট হবার কারণে কিন্তু ডক্টররা কোলোনোস্কোপি করতে দেয়, এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোলোনোস্কোপি করার সময় পলিপ ধরা পড়ে। সেটি কি আসলে ক্যান্সারের দিকে টার্ন করতে পারে? হ্যাঁ, আমরা তো আগেই বললাম যে পলিপ মানে ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ ধরে নিতে হবে, বা অ্যাডিনোমা মানে ক্যান্সারের একটা পূর্ব লক্ষণ। পলিপ যদি জেনেটিক হিস্ট্রি না থাকে, পারিবারিক ইতিহাস যদি না থাকে, বা থাকলেও হ্যাঁ পলিপ থেকেই কিন্তু ক্যান্সারটা ডেভেলপ করে। তো আইবিএস একটা মেডিকেল প্রবলেম, এটা জানেন যে আইবিএসের বিভিন্ন ধরন আছে। বাথরুম অনেক খাবার পরপরই তার বাথরুম বা পায়খানার বেগ চেপে যায়, ডেফিকেশন রিফ্লেক্সটা স্টার্ট হয়, অথবা তার লুজ মোশন হয়, কখনো কখনো কনস্টিপেশন হয়। তো এগুলো থাকলে আমাদের কাছে আসলে চিকিৎসকদের কাছে আমরা কোলোনোস্কোপি অ্যাডভাইসটা করে থাকি যে তার অন্য কোনো সমস্যা আছে কি না সেটা দেখার জন্যে। তো দেখতে গেলে যদি যখন আমরা পলিপ আমরা পাই বা কোনো এন্ডোস্কোপিস্ট যদি পলিপ পান, তাহলে তিনি কিন্তু ওই পলিপ রিমুভের জন্য অ্যাডভাইস করে থাকেন যে আপনার এই পলিপ আছে, আপনার পলিপটা কেটে ফেলতে হবে। তখন রোগীর কনসেন্ট নিয়ে আমরা ওই পলিপটা রিমুভ করে ফেলি। অবশ্যই ওখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, এবং পলিপটা রিমুভ করলে অবশ্যই সেই সম্ভাবনাটা অনেক অংশে কমে যায়। আচ্ছা, অর্থাৎ পলিপ হওয়া মাত্র আসলে সেটিকে রিমুভ করাটাই সবথেকে ওয়াইজ একটা ডিসিশন। আমি ডক্টর বিলকিস ফাতেমা আপনার কাছে একটু জানবো, এই যে মলদ্বারে বিভিন্ন ধরনের সমস্যা, আপনি বলছিলেন যে কারো ক্ষেত্রে কনস্টিপেশন হয়, কারো ক্ষেত্রে খুব ঘন ঘন টয়লেট হয়ে থাকে, ব্লিডিং হয়ে থাকে, এটার সঙ্গে কি আসলে লাইফস্টাইলের পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, সেগুলো কি ওতপ্রোতভাবে জড়িত? অ্যাকচুয়ালি নুসরাত, যখন পেশেন্ট এসে বলে যে আমার তো আগে স্বাভাবিক পায়খানা ছিল, এই রিসেন্টলি 1 মাস ধরে আমার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বা 1 মাস থেকে আমার ঘন ঘন পায়খানা হচ্ছে, বা পায়খানা ক্লিয়ার হচ্ছে না, বা পায়খানার সাথে আম যাচ্ছে, রক্ত যাচ্ছে, রোগীরা আমাদের কাছে এই ধরনের উপসর্গগুলো নিয়েই আসে। তো এগুলো যখন নিয়ে আসে, রোগীর সাথে আমরা আরও কিছুক্ষণ কথা বলি, তথ্যগুলো আমরা আসলে যাচাই বাছাই করার পরে কিন্তু সাথে সাথে আমরা কোলোনোস্কোপিতে আসলে যাই না। আমরা প্রথমে রুগীকে শারীরিকভাবে পরীক্ষা দেখি যে রুগীটা রক্তশূন্য কিনা, সেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রুগীর পেটটা একটু পরীক্ষা করি, তারপরে পায়খানার রাস্তায় আঙুল দিয়ে আমরা একটু পরীক্ষা করি, দরকার হলে আমরা প্রক্টোস্কোপি অফিসে যেটা সম্ভব সেটাও করে দেখি। দেখার পরে যদি আমাদের কাছে আসলে মনে হয় যে তার উপরের অংশটা দেখা দরকার, তারপরেও যদি কোনো পেশেন্টের কোনো জায়গায় ফ্যাসিলিটিস অ্যাভেলেবল না থাকে, আমরা কিন্তু সামান্য পায়খানাটাও পরীক্ষা করি। পায়খানা পরীক্ষা করে অকাল ব্লাড টেস্ট বা এফআইটি বলি আমরা, যেটা ফিক্যালি ইমিউনোকেমিক্যাল টেস্ট, এটা করে দেখি যে কোনো লুকায়িত রক্তকণিকা আছে কিনা স্টুলের মধ্যে বা পায়খানার মধ্যে। যদি ওটা থাকে, তখন আমরা রুগীকে আরও জোর দিই, আরও এনকারেজ করি যে আপনার কোলোনোস্কোপিটা করা উচিত। তো আমরা আসলে কোলোনোস্কোপিটাই আসলে ডায়াগনস্টিক বলা হয়। ইভেন অনেক রোগী আছে যারা কোলোনোস্কোপি আসলে একদমই করতে চায় না, ফোবিয়া কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এখন ভার্চুয়াল কোলোনোস্কোপি আছে, সেটা হচ্ছে যে রুগী মনে করবে যে কোলোনোস্কোপির মতোই পিকচার আসছে, ভিডিও আসছে, অ্যাকচুয়ালি ওটা আসলে 3 ডাইমেনশনাল একটা সিটি স্ক্যান। এটা করেও কিন্তু আমরা আসলে বিকল্প হিসেবে এই টেস্টটাও করতে পারি। ফ্যাসিলিটিস এই ধরনের যেমন অ্যাভেলেবল অনেক আছে, একই সাথে লিমিটেশনও আছে আমাদের দেশে। আসলে আমরা প্রান্তিক লেভেলে বা সবার জন্য শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় এটা আসলে আমরা করে তুলতে পারি নাই। হয়তো সামনে নিয়ার ফিউচারে সবাই মিলে চেষ্টা করলে হয়তো সম্ভব হবে। আচ্ছা, এই সিটি স্ক্যানের মতো একটা টেস্ট আপনারা করে থাকেন ডায়াগনোসিসের জন্য, এটা তো আসলে শহরাঞ্চলে তো হয়তো রয়েছে কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু নেই। তো এই বিষয়টাকে আসলে কিভাবে মিনিমাইজ করা যায়, এবং স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন তাদের প্রতি আপনাদের প্রত্যাশা আসলে কি, সেটা আমি ডক্টর কৃষ্ণা পদসা আপনার কাছে। তার আগে আমি একটু নুসরাত বলতে চাচ্ছি যে প্রথমেই আমরা সিটি স্ক্যানে যাব তাও না, বা কোলোনোস্কোপিতে যাব তাও না, বা যখন কারোর দরকার হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই অবশ্যই তাকে করতে হবে। সরকারি হাসপাতালে ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করবে সে। জি, না ঠিকই বলছিলেন যে আমাদের তো দায়বদ্ধতা আছে, সরকার তো বদ্ধপরিকর জনগণের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেবার। তো সেই লক্ষ্যে তো আমাদের প্রশাসনিক যারা আছেন, আমাদের স্বাস্থ্য সেক্টরে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। এবং আপনি শুনলে অবাক হবেন যে
আমাদের জেলা লেভেলে কিন্তু সিটি স্ক্যান অ্যাভেলেবেল সরকারি হাসপাতালগুলোতে, উপজেলা লেভেলে কিন্তু এখন অ্যাভেলেবেল না। এটা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, সামর্থ্যের একটা ব্যাপার আছে। তবে জেলা লেভেলে সিটি স্ক্যান অ্যাভেলেবেল, যদিও কখনো অনেক জায়গায় হয়তো সিটি স্ক্যান নাই, কিন্তু মানে চেষ্টা চলছে এবং অ্যাটলিস্ট মানে বিভাগীয় পর্যায়ে তো আছেই, জেলা লেভেলে কিন্তু এই সিটি স্ক্যান বলেন বা কোলোনোস্কোপি বলেন বা আরও আধুনিক যে সমস্ত প্রযুক্তি নির্ভর যে পরীক্ষা নিরীক্ষা আছে এবং চিকিৎসা ব্যবস্থা আছে সবগুলোই কিন্তু মোটামুটি অ্যাভেলেবল বর্তমান সময়, এবং জনগণ কিন্তু জেলাতেও ভালো চিকিৎসা পাচ্ছেন। এখন ক্যান্সারের চিকিৎসা সহ অন্যান্য সকল চিকিৎসা কিন্তু জেলা লেভেলেও ভালো পাচ্ছেন। আচ্ছা, তো এই ধরনের টেস্ট করার ক্ষেত্রে তো নিশ্চয়ই খরচের একটা বিষয় অবশ্যই রয়েছে, সেই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে মলদ্বারের বিভিন্ন ধরনের সমস্যাকে ডায়াগনোসিস করার জন্য কোলোনোস্কোপি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনি সিটি স্ক্যানের মতো একটা টেস্টের কথা বলছিলেন। খরচের বিষয়টা একটু জানতে চাই, কারণ গ্রামের মানুষ যারা রয়েছে, আমরা তো সবসময় আসলে যে কোনো ধরনের আধুনিক চিকিৎসা যখন আসে, আধুনিক মেশিনপত্র যখন আসে, শহরের মানুষ কিন্তু সেই সুবিধাটা ভোগ করে, কিন্তু গ্রামের যে মানুষ যারা প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন এবং আর্থিকগত দিক থেকেও তারা কিছুটা পিছিয়ে রয়েছে। তো তাদের জন্য যেন চিকিৎসাটা অনেক অ্যাভেলেবেল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশাটা আসলে কি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি? না, ঠিকই বলেছেন, প্রত্যাশা তো অবশ্যই থাকবে। চিকিৎসক হিসাবে তো আমরা অবশ্যই চাইবো, প্রত্যাশা তো জনগণের বেশি থাকবে চিকিৎসকদের প্রতি এবং সরকারের প্রতি, যে আধুনিক সুযোগ সুবিধা যেন তাদের নাগালের মধ্যেই থাকে। তো আমি বলতে চাই এটা যে আসলে এই পরীক্ষা নিরীক্ষা ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, সেটা সরকারি পর্যায়ে হোক, ইভেন বেসরকারি পর্যায়ে তো বটেই, সরকারি পর্যায়েও কিন্তু অনেক খরচ হয়। ক্যান্সারের চিকিৎসা টোটাল আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি চিন্তা করেন, একটা ফ্যামিলি কিন্তু অনেক সাফার করা লাগে, প্রচুর পরিমাণে ব্যয় করা লাগে। তো এগুলো এখন সরকারি হাসপাতালে কিন্তু সব চিকিৎসাই আছে ক্যান্সারের, আপনি কোলোনোস্কোপি থেকে শুরু করে আমাদের সিটি স্ক্যান সবই আছে। তবে এটা একটু জেনে রাখা ভালো যে ক্যান্সার যেহেতু একটা জটিল রোগ এবং এটি কিন্তু আসলে উপজেলা পর্যায়ে করা সম্ভব না, উপজেলা যে সরকারি হাসপাতাল আছে এখানে কিন্তু সম্ভব না। তার জন্য কিন্তু জেলা লেভেলের বা মেডিকেল কলেজ লেভেলের হাসপাতালগুলো আছে, এবং ক্যান্সার হলে কিন্তু এই সমস্ত টার্সিয়ারি লেভেলের হাসপাতালেই কিন্তু যেতে হয় চিকিৎসার জন্য, এবং সেখানে সব ধরনের ব্যবস্থাই আছে এবং জনগণ কিন্তু চিকিৎসা পাচ্ছেন, যদিও খরচের আছে বিষয়টা, তারপরেও কিন্তু পাচ্ছেন। আর আমি যদি বলি বাইরের বা প্রাইভেট সেক্টর, গভর্নমেন্টের বাইরে যে প্রাইভেট সেক্টর কিন্তু অত্যন্ত ব্যয়বহুল অবশ্যই ক্যান্সারের চিকিৎসাটা। আচ্ছা, সেক্ষেত্রে সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখান থেকে তারা চিকিৎসাটা পেতে পারে। আমি ডক্টর বিলকিস ফাতেমা আপনার কাছে একটু জানবো, আমি খাদ্যাভ্যাসের বিষয়টি জানতে চাচ্ছিলাম যে লাইফস্টাইল মডিফিকেশন, ফুড হ্যাবিট, এগুলোকে আসলে কোলন ক্যান্সার হবার ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখে? ডেফিনেটলি রোল আছে। অলরেডি ডাক্তার কৃষ্ণপদ কিন্তু প্রথম দিকে বলেছে যে আমাদের ফুড লাইফস্টাইল, ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, আমরা বেশি লাল মাংস খাই, শাকসবজি কম খাই, ফাস্ট ফুড বেশি খাই। এটা আসলে মডার্নাইজেশনের একটা ইফেক্ট। কিন্তু তারপরেও যেটা কথা সেটা হচ্ছে যে ক্যান্সার কার হবে আসলে বলা যায় না, এটা কোনো কারণ ছাড়াও হতে পারে। তারপরেও আমরা কিছুটা প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ লাইফস্টাইল, যেটাকে আমরা হেলদি লাইফস্টাইল বলি, যে পায়খানার রাস্তায় যদি দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকে সেটাও খারাপ মলাশয়। যার কারণে আমরা বলি যে ফাইবার আর ফ্লুইড দুইটা কম্বিনেশন, মানে যথেষ্ট পরিমাণে তরল খাবার খাবে, পর্যাপ্ত পরিমাণে, অতি বেশিও না, সাথে আবার আঁশযুক্ত খাবারও খাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও একটা ইম্পর্টেন্ট। তাকে আগেকার দিনে তো আমরা আসলে অনেক পরিশ্রমী ছিল, আমরা শুনেছি আমাদের বাবা দাদা ওনারা, কিন্তু এখন কিন্তু আমরা একটু আরামপ্রিয় হয়ে গিয়েছি। রিক্সা বলেন, বাস বলেন বা প্রাইভেট কার বলেন, আমরা কিন্তু এগুলোতে চলাফেরা বেশি করি, হাঁটাহাঁটি কম করি। এটাও একটা কারণ, কায়িক পরিশ্রম কমে গিয়েছে। আর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে স্মোকিং, অ্যালকোহল, এগুলোরও একটা খারাপ ইফেক্ট আছে এই ক্যান্সার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এই জিনিসগুলো যদি সবগুলো মিলে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিছুটা আমরা কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারও ইনসিডেন্স কমিয়ে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন। একটু ট্রিটমেন্টের দিকে আমরা চলে যাই, যেহেতু ক্যান্সার আমরা বিস্তারিত কথা বলেছি। ট্রিটমেন্টগুলো আসলে কীরকম হয়ে থাকে? আমরা ট্রিটমেন্ট মানেই কিন্তু জানি যে ক্যান্সারের রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং সার্জারি করা হয়ে থাকে। কোলন ক্যান্সার যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রাথমিক কোন ট্রিটমেন্ট আপনারা আগে শুরু করেন?
আপনি ঠিকই বলেছেন যে ক্যান্সার ট্রিটমেন্টের কিন্তু অনেকগুলো মডালিটিস আছে, অনেকগুলো স্টেপ আছে আর কি। তো ক্যান্সার হলে আসলে আমরা বলি যে আর্লি ক্যান্সার হলে কিন্তু নিরাময়যোগ্য, যে কোনো কোলন হোক রেকটাম হোক। এখানে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোলন ক্যান্সার, একটা হচ্ছে রেকটাম ক্যান্সার। তো কোলন ক্যান্সারের চিকিৎসা এক ধরনের, রেকটাম ক্যান্সারের চিকিৎসাও কিন্তু আরেক ধরনের, একটু ডিফারেন্ট আছে আর কি। তো কোলন ক্যান্সারের কথা যদি আসি, তো কোলন ক্যান্সারের প্রাথমিক যে চিকিৎসাটা যদি আমরা ক্যান্সার আসলে আগে স্টেজ করি যে কোন স্টেজে আছে। আমরা জানি সব যে কোনো ধরনের ক্যান্সার 4টা স্টেজ থাকে। তো আর্লি স্টেজ আমরা বলি প্রথম এবং দ্বিতীয় যে স্টেজটা, এটাকে আমরা আর্লি বলি, আর তারপরে দুইটাকে আমরা একটু অ্যাডভান্স স্টেজ বলে থাকি। তো আর্লি স্টেজ থাকলে পুরোপুরি নিরাময় সম্ভব, এবং সার্জারি কোলন ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি হচ্ছে মেইন ট্রিটমেন্ট অপশন। সার্জারির পরে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি। এই দুটো দিয়ে মোটামুটি কোলন ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব। এরপরে ইমিউনোথেরাপি, মডার্ন একটা জিনিস আছে ইমিউনোথেরাপি। কোনো কোনো ক্ষেত্রে তাদের যদি ইন্ডিকেশন থাকে তাহলে আমরা হয়তো এটাকে ইমিউনোথেরাপি দিয়েও চিকিৎসা করে থাকি। তবে সার্জারি মানে ট্রিটমেন্ট অপশনটা নির্ভর করে যে কোন স্টেজে আছে, সার্জারি করব নাকি কেমোথেরাপি দিব। আবার যদি অ্যাডভান্স স্টেজে আসে, স্টেজ 4 যদি হয় যে এই ক্যান্সারটা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, অথবা লিভারে ছড়িয়ে পড়েছে বা ফুসফুসে ছড়িয়ে পড়েছে, তাহলে কিন্তু কেমোথেরাপি একমাত্র অপশন চিকিৎসার। সেক্ষেত্রে সার্জারি হয়তো পসিবল নাও হইতে পারে। আবার স্টেজ 4 থাকলে দেখা যাচ্ছে যে সার্জারির কোনো অপশনই নাই, বা থেরাপিরও অপশন খুব সীমিত। সেখানে রোগী বাথরুম করতে পারছে না, পায়খানা করতে পারছে না। আমরা জাস্ট সেটা কষ্টটা লাঘবের জন্য, ব্যথাটা কমার জন্য হয়তো আমরা একটা মলদারটা একটু বের করে রাখি, জাস্ট একটু প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বলি। তা এইগুলো হচ্ছে আপনার কোলন ক্যান্সারের ট্রিটমেন্টের যে সমস্ত অপশন, এগুলোই আর কি। আচ্ছা, তো এই যে এত ধরনের ট্রিটমেন্টের কথা বললেন, অনেক ক্ষেত্রে কিন্তু রোগী অথবা রোগীর আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কিন্তু একটা কমন প্রশ্ন থাকে যে এই কেমোথেরাপি রেডিওথেরাপির পরে আমার রোগী কি একেবারে ভালো হয়ে যাবে কিনা, অর্থাৎ পুরোপুরিভাবে নির্মূল হবে কিনা, এই প্রশ্নটা আপনার কাছে ছোট্ট করে জানতে চাই। আসলে ক্যান্সার তো পুরোপুরি নির্মূল করা সম্ভব না, তবে আমরা বলে থাকি যে আর্লি স্টেজে আসলে এটা মোটামুটি নিরাময়যোগ্য, স্টেজ 1 বা 2-তে আসলে। আর স্টেজ 3 বা 4-এ থাকলে তো পুরোপুরি নির্মূল করা সম্ভব না। তারপরও ট্রিটমেন্ট যে আধুনিক যে মডালিটিস আছে এগুলো দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু যেমনটি ডক্টর বিলকিস ফাতেমা কিন্তু বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ রোগীরাই কিন্তু থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ নিয়ে কিন্তু তারা আসে আর কি। হ্যাঁ, আমি সেটাই বলছি যে থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজে আসলে, থার্ড স্টেজে আসলেও কিন্তু অনেকটা কন্ট্রোল করা সম্ভব, নির্মূল না, কন্ট্রোল করা সম্ভব এই অপারেশন এবং থেরাপি দিয়ে। ফোর্থ স্টেজে আসলে আসলে করার কিছুই থাকে না। আমরা যদিও থেরাপি বা চিকিৎসা আমরা দিই, কিন্তু আমাদের হাতে করার কিছুই থাকে না। তবে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, যে স্টেজে আমরা ক্যান্সারের চিকিৎসাটা সম্পূর্ণ A to Z করতে পারি, তারপরেও কিন্তু রোগীটাকে ফলো আপে আমরা রাখি, যেহেতু আবার রিকারেন্ট হতে পারে, আবার হতে পারে, এই সমস্ত কারণে। ফলে ক্যান্সার যে পুরোপুরি নির্মূল সম্ভব এটা ঠিক না, কিন্তু অনেক অংশে কন্ট্রোল করা সম্ভব। এক্ষেত্রে ফলোআপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার নিয়ে আরো বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা আরো একটা বিরতি নিচ্ছি, ফিরব খুব শিগগির। আমরা বিরতির আগে আমরা ডক্টর কৃষ্ণপদা শাহ বলছিলেন যে আসলে রেডিওথেরাপি, কেমোথেরাপি কখন কোন স্টেজে আসলে ভালো কাজ করতে পারে। ডক্টর বিলকিস ফাতেমা, আপনার কাছে একটু এই রোগটা সম্পর্কে একটু জানতে চাই যে ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কি রকম হয়ে থাকে। ট্রিটমেন্ট প্রোটোকলে অ্যাকচুয়ালি যেটা বলছিলেন কৃষ্ণপদ শাহ, যে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে থাকলে, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে থাকলে কিন্তু রোগী ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, এবং একটা সময় রোগী ভুলে যায় যে তার একদা ক্যান্সার ছিলেন, যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ট্রিট করতে পারি পেশেন্টকে। আর থার্ড ফোর্থ একটু ডিফিকাল্ট, বাট স্টিল অনেক পেশেন্টই ভালো হয়ে যায়। আমরা আসলে আশাহত হতে চাই না। হ্যাঁ, ট্রিটমেন্টটা আসলে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি নেওয়া যায় অনেক রোগী ভালো হয়ে যায়। আর কোলন ক্যান্সার সম্পর্কে ডাক্তার কৃষ্ণ অনেক কিছু বলেছে। রেকটাল ক্যান্সার যেটা, সেখানে যেমন হয় যে এখানে তো আসলে মলদার রাখতে পারবো কি পারবো না, এরকম একটা ইস্যু থাকে, যার কারণে আমরা প্রথমে সার্জারিতে না যে চেষ্টা করি কেমোথেরাপি, রেডিওথেরাপি আগে দিয়ে ক্যান্সারটাকে ছোট করা। অনেক সময় দেখা যায় রেডিওথেরাপি, কেমোথেরাপি দিলে ঠিকমতো 100 জনের মধ্যে 20 থেকে 30 জনের ক্যান্সার একেবারেই চলে যায়। আচ্ছা, তো এই জন্যই আমরা প্রথমে ওখানে আসলে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেই যদি স্টেজ 3-4 এরকম থাকে। আর 1-2 থাকলে আসলে আমরা সার্জারিটাই প্রেফার করি, এবং অলরেডি এটাই প্র্যাকটিস করা হয়।
আচ্ছা, যখন কোনো রোগীর এই রেডিওথেরাপি বা কেমোথেরাপি দেওয়া হলো, কিছুদিন ব্রেক দেওয়া হয়, এর পরবর্তী সময়টাতে বছর দুয়েকের মধ্যে অনেক সময় আমরা শুনে থাকি সেটা অনেক সময় কাম ব্যাক করে, এই পসিবিলিটিটা আসলে কতটুকু? এটাও ডিপেন্ড করবে একটা কোন স্টেজে পেশেন্ট আছে এবং তার ক্যান্সারটা কি ধরনের ক্যান্সার, সে ট্রিটমেন্টটা অ্যাডিকুয়েটলি পাচ্ছে কিনা। আর আরও একটি জিনিস আসলে আছে যেটা আমরা আসলে কেউই কন্ট্রোল করতে পারি না, আসলে এটা আমাদের স্বীকার করতে হবে, সেটা হচ্ছে ভাগ্য। অনেকে দেখা যাচ্ছে যে স্টেজ 3-4 এসেও থেরাপি চমৎকার রেসপন্স করলো, সে ভালো হয়ে গেল। আবার অনেকে স্টেজ 1-2-তেও অনেক সময় আমাদের থেরাপি কাজ করে না। আচ্ছা, এটা আমাদের আসলে মেনে নিতেই হবে। তারপরে ওভারঅল যেটা, যে যদি আমরা অ্যাক্টিভলি ট্রিটমেন্ট করি শুরু থেকে শেষ পর্যন্ত, অনেক রোগী ভালো থাকে। আচ্ছা, ইমিউনোথেরাপি সম্পর্কে একটু জানতে চাই। এখন তো আসলে যে কোনো ধরনের ক্যান্সারের ক্ষেত্রে ইমিউনোথেরাপি খুব চমৎকারভাবে কাজ করে। কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার যাদের হয়ে থাকে, সেক্ষেত্রে কি আপনারা ইমিউনোথেরাপি দিয়ে থাকেন? ইমিউনোথেরাপির রোলও আছে, যদিও এটা একটু ব্যয়বহুল এবং সবার ক্ষেত্রে আসলে আমরা দেই না। কিছু টেস্ট আছে, মলিকুলার টেস্ট করি আমরা, যে স্পেসিফিক ইমিউনোথেরাপিটা টার্গেট থেরাপিও বলি আমরা এটাকে, যে ওই ক্যান্সার সেলের উপরে কাজ করবে কিনা আমরা আসলে সেটা জানার পরেই ইমিউনোথেরাপি দিই। যেহেতু ব্যয়বহুল, এই ট্রিটমেন্ট ফেল করলে রোগীর তো অর্থ অপচয়ও হয়, তাই না? এজন্য আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে সরাসরি ইমিউনোথেরাপিতে যাই না। আচ্ছা, আমি ডক্টর কৃষ্ণপদ আপনার কাছে একটু জানবো, এই যে আমরা বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আমরা কথা বলছি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে পার্শ্ববর্তী দেশগুলোতে যে উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় ক্যান্সার রোগীদের ক্ষেত্রে, বাংলাদেশেও যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে সেটার মধ্যে আসলে কতটুকু তফাৎ রয়েছে, বা বাংলাদেশে যে ট্রিটমেন্ট আমরা দিচ্ছি সেটি কি আসলে বিশ্বমানের সেবার মতো? আসলে আপনি জেনে অবাক হবেন এবং আপনাদের মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরও বলতে চাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যে যদি আমরা কলোরেক্টাল ক্যান্সারের কথা বলি, অন্যান্য ক্যান্সারের সাথে কলোরেক্টাল ক্যান্সারেও কিন্তু আমরা যে চিকিৎসা সেবাটা দিয়ে থাকি এটা আধুনিক প্রোটোকল মেনেই, এবং উন্নত বিশ্বে পার্শ্ববর্তী দেশে যে সমস্ত প্রোটোকল মেনে চিকিৎসাটা দেওয়া হয় এবং যা যা করা হয়, আমরা কিন্তু এই কোলন এবং রেকটামের ক্যান্সারের চিকিৎসায় আমরা কিন্তু ঠিক তাই করি। আচ্ছা, এবং প্রোটোকল মেনেই উন্নত বিশ্বে যা হচ্ছে আমাদের এখানেও কিন্তু তাই হচ্ছে। চমৎকার বলেছেন। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই যে আপনারা দুজনেতে কোলোরেক্টাল সার্জন, ডক্টর বিলকিস ফাতেমা, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই ট্রিটমেন্টগুলোকে আরও আধুনিক কিভাবে করা যায়, আরও কিভাবে আসলে সেবাটাকে সুনিশ্চিত করা যায়, সেটার জন্য ডাক্তার, নার্স বা সেবাকর্মী যারা রয়েছে, আরও কি কোনো প্রশিক্ষণের দরকার রয়েছে? হ্যাঁ নুসরাত, আসলে আমাদের দেশটা খুব ছোট্ট, সীমিত সম্পদ, কিন্তু জনগোষ্ঠী বিশাল। তো এত বিশাল জনগোষ্ঠীর জন্য আসলে অপ্রতুল আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা। সেক্ষেত্রে আসলে বলতে গেলে যে আমাদের একদম ঢেলে সাজাতে হবে, শুরু থেকে আরও সব কিছু বাড়াতে হবে, শুধু ট্রেনিং না। আমাদের যেমন ধরেন ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস সেটাও আমাদের কম, টেকনিশিয়ান আমাদের কম, আমাদের নার্স কম, ডাক্তার কম, রুগী বেশি। আর সবচেয়ে বড় কথা ফ্যাসিলিটিসও কম ওভারঅল, তাই না? যেমন ধরেন কেমোথেরাপি দিতে পারবো আমরা, যেহেতু ইনজেকশনের মাধ্যমে দেয়, কিন্তু রেডিওথেরাপি আসলে সরকারি এবং বেসরকারি লেভেলে যা আছে তা যথেষ্ট না। আচ্ছা, যত ক্যান্সার রোগী আমাদের দেশে, তো এটাও আনতে হবে। যেমন আবার এটার জন্য যারা প্রশিক্ষণ দিতে হবে জনগণকে, টেকনিশিয়ান যারা, তাদেরকে স্কিলড হতে হবে। ট্রিটমেন্ট তো আসলে একজন দেয় না, ডাক্তার তো প্রেসক্রিপশন লিখে বা সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা, যে সীমিত সংখ্যক আসলে জনবল রয়েছে যারা কাজ করছে, তারা যেন স্কিল থাকে এবং এই জনবলটাও আসলে আমাদের বাড়াতে হবে। জি, টেকনিশিয়ান লেভেল, নার্সিং লেভেলে, নার্সিং কেয়ার যারা দেয়, এই লেভেলটাও বাড়াতে হবে। কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্টতই বুঝতে পেরেছি যে কোলন ক্যান্সার বা মলদ্বারে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে, আমরা যদি আর্লি ডিটেকশনে আসতে পারি এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি, তবেই কিন্তু এই ধরনের রোগগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ নুসরাত, ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলীকে। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।